দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চলেছি ছেলের কাছে। এখন যাব লাগেজে চেকিং করাতে, আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে এখন লাগেজ চেকিং করাবো তোমাদের সঙ্গে। আমি ইউরোপ ট্যুরে যাচ্ছি, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতেই যাব। তো চলো এবার আমি লাগেজ চেকিং করাতে যাই। লাগেজ চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। এবার এসে আমরা বসেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 9:45 এমিরেটস। তো ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী আমাদের তো 3 ঘন্টা আগেই আসতে হয়। এবার আমি তোমাদের বলি যে আমি ইউরোপের যে জায়গায় যাচ্ছি সেখানে সেনগেন ভিসা চলে। তোমরা সবাই হয়তো জানো যে সেনগেন ভিসাটা ইউরোপের 29টা কান্ট্রিতে চলে। তো আমি ইউরোপের যে কান্ট্রিতে যাচ্ছি সেখানে সেনগেন ভিসাটাই চালু। এই ভিসা তৈরি করতে যে যে প্রসেসগুলো করতে হয় সেগুলো আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলেই করে। আমার হাজব্যান্ড আমার সঙ্গে আছে, তো আমি তাকে সমস্ত বলে দেওয়ার জন্য বলবো। আর আমি যখন বেড়াতে যাই, আমার বেড়ানোর এই ভিডিওগুলো তোমাদের জন্য পোস্ট করি এই কারণে যে আমার মনের আবেগ, আমার মনের অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কোনো ডকুমেন্টারি তো করি না, আমি জাস্ট মনের আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যতটা পারবো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি সেনগেন ভিসাটা কী করে পাওয়া যায়, ট্যুরিস্ট ভিসা কী করে হতে পারে, কতটা খরচা হতে পারে, সেই সম্বন্ধে ও তোমাদের একটু করে বলে দেবে। হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, আমরা যেহেতু সিনিয়র সিটিজেন এবং আমার পায়ে এবং আমার হাজব্যান্ডের পায়ে একটু প্রবলেম আছে, আমাদের হাঁটতে একটু অসুবিধা হয়, তাই আমরা আমাদের টিকিটে এটা মেনশন করে দিই আমাদের অ্যাসিস্ট্যান্ট লাগবে। যাদের সিনিয়র সিটিজেন এবং পায়ে প্রবলেম থাকে তারা এই অ্যাসিস্ট্যান্টটা অ্যাভেল করতে পারে টিকিটের সঙ্গে। এটা বিনা পয়সায়, ফ্রি সার্ভিস। তো আশা করি এইগুলো কিছু কিছু ইনফরমেশান আমি এগুলো দিতে পেরেছি তোমাদের। বাকি যে সমস্ত খরচা বা যেটা লাগবে সেটা আমার হাজব্যান্ড তোমাদের দেবে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এটা আপ টু আমস্টারডাম পর্যন্ত, যে পর্যন্ত আমরা যাব সেই পর্যন্তই আমরা এটা অ্যাভেল করতে পারব। আমাদের অ্যাসিস্ট্যান্ট বললো আমাদের এমিরেটস এই জায়গাতেই আসবে। যখন আসবে আমি দেখাবো। দুবাই থেকে এটা আসে 7:30-8টার মধ্যে এখানে রিচ করে, তারপরে 9:45 এটা আবার ফের দুবাই চলে যায়। এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে, কারোর যদি কিছু কিনতে ইচ্ছা হয় এখান থেকেও কিনে নিতে পারে। আমাদের বলেছে 10 নম্বর গেটে আমাদের ডিপারচার আছে, তো ওই জন্য আমরা 10 নম্বর গেটের কাছেই বসে আছি। কর্মব্যস্ত এয়ারপোর্ট। বলো, আমাদের ভিসা টিসা কীভাবে পাই, কত খরচা হয়, এগুলো তো আমি বলতে পারি না। তাই তোমাকে আমার বন্ধুদের সঙ্গে পরিচিত করে দিচ্ছি যাতে তুমি এগুলো বলতে পারো, এই ইনফরমেশান। আমার নাম তপন কুমার চ্যাটার্জি। ছেলের কাছে যাচ্ছি ইউরোপেই, আমাদের 3 টাইমস, এটা 4 টাইমস হচ্ছে। তো ভিসার জন্য আমাদের এখানকার ছেলে আমাদের ইনভিটেশন ওখান থেকে পাঠায়। ওখানকার ইনভিটেশন গভর্নমেন্টের
ফর্ম আছে একটা, ওখানে ওরা স্টাম্প মেরে ইনভিটেশন নিজেরা সিগনেচার করে আমাদেরকে ইনভিটেশন একটা পাঠায়, প্লাস ওদের পরিচয়পত্র, ওদের নিজেদের যে একটু জোরে বলো, শুনবে তো সবাই। আইডি কার্ড আছে, ও যা পিআর কার্ড যেটা পার্মানেন্ট রেসিডেন্সির কার্ড আছে, দুজনে পাঠায়। আচ্ছা, আমাদের স্পন্সর করে আমাদের ছেলে, তাই তো? আমাদের ছেলেরই আর বৌমা, এরা দুজনে স্পন্সর করে। আচ্ছা, ওকে। তো সেই আর হিসাবে খরচা? খরচা হচ্ছে ভিসার জন্য, এই যখন ইনভিটেশন ওরা পাঠিয়ে দিল ওখান থেকে ওরা বাই আমাদের আমাদের এখানে স্ক্যান কপি বার করে নিতে হয়, আচ্ছা, প্লাস আমাদের পাসপোর্ট, ফটো, দুটো করে ফটো লাগে, ওদের ইনভিটেশন যেটা দিল ওটা, প্লাস ওদের আইডি কার্ড, ওখানকার পিআর যেটা পেয়েছে সেই আইডি কার্ড দুজনের, প্লাস আমরা এইসব নিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট একটা নিই, ওটা ভিএফএস গ্লোবালে, যেখানে ভিসা আমাদের জন্য আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, ভিএফএস গ্লোবালে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা দুজনকেই আমাদের যেতে হয় ভিএফএস গ্লোবালে অ্যাজ পার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট। আচ্ছা। তারপরে ওরা ওখানে আমাদের টাইম লাগে, ওখানে বায়োমেট্রিক হয় আমাদের, তাই তো? হয়, তারপরে ওখানে অ্যাপ্লিকেশনটা দিয়ে উইথ পাসপোর্ট আমরা ডিপোজিট দিয়ে চলে আসি। ওরা ওখান থেকে নিউ দিল্লি পাঠিয়ে দেয়, খুব ফাস্ট হয় কাজ ওদের ভিএফএস গ্লোবালে। ওরা ওখান থেকে নিউ দিল্লি অ্যাম্বাসি, নেদারল্যান্ড অ্যাম্বাসিতে পাঠিয়ে দেয়। আচ্ছা, এই প্রসেসটাতে কিরকম খরচা পড়ে যদি তুমি বলে দাও? এটাতে খরচা পড়ে ভিসার জন্য নেদারল্যান্ড গভর্নমেন্ট, যেটা নেদারল্যান্ড অ্যাম্বাসি থেকে আমাদের কাটে প্রায় 17,000 সামথিং টাকা, কাটে প্রায় 18,000 টাকা, প্লাস এখানে কুরিয়ার চার্জ, আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 3,000 সামথিং কাটে। প্রথমেই যেটা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই তখন 3,000 সামথিং কাটে, তারপরে আবার ফটো ডকুমেন্ট সব সাবমিট করা, কুরিয়ার চার্জেস কাটে। ওই কুরিয়ার চার্জ, যদি এটা আমরা ঘরে বসে নিতে চাই তাহলে কুরিয়ার চার্জ তো না, তাও আমাদের এসএমএস চার্জ একটা দিতে হয়, ওটা আপডেটটা দিতে থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে কোথায় এটা আছে, এসএমএস চার্জটা দিতেই হবে। আচ্ছা, আমরা দুজনে ইন্ডিভিজুয়াল যেহেতু টিকিট ছিল, দুজনের এসএমএস চার্জ আমাদের 400 হবে। আচ্ছা। আর যদি এটা আমরা কুরিয়ারে নিতে চাই তাহলে কিরকম খরচা পড়বে? কুরিয়ারে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের দুজনের 1100 সামথিং, 1130 না 32 টাকা করে, এক একজনের পড়বে 22 টাকা। যদি একসাথে টিকিট থাকে ইয়ারের তাহলে কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা ইমিরেটসে সবসময় যাওয়া আসা করি, আমাদের খুব কম টাইম লাগে নেদারল্যান্ড পৌঁছাতে, সেজন্য আমাদের আলাদা আলাদা টিকিট কাটলে আমাদের মেম্বারশিপ, আমাদের স্কাইওয়ার্ডসের মেম্বারশিপ। আচ্ছা, একটা ইন্স্যুরেন্স তো বোধহয় করতে হয় না একটা আমাদের? ইন্স্যুরেন্স, ওরা ঠিক মনে করিয়েছো তুমি। ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স বলে, নট এ হেলথ ইন্স্যুরেন্স, রিগার্ডিং হেলথ অলসো। ট্রাভেল ইন্স্যুরেন্স আমাদের যতদিনের আছে পৌঁছে 3 মাসের আমরা ম্যাক্সিমাম থাকতে পারি, 90 ডেজ, নট 3 মাস, 90 ডেজ। ডেজ হিসাবে আমাদের পার্টিকুলার হিসাব করতে হবে। আচ্ছা, এয়ার টিকিটটা কি আমাদের শো করাতেই হয়, তাই না? এয়ার টিকিট, ভিসা পাওয়ার জন্য এয়ার টিকিটটা শো করাতে হ্যাঁ, হয় তো? এয়ার টিকিট প্লাস ট্রাভেল date। ইন্স্যুরেন্স প্লাস পাসপোর্ট উইথ সব কিছু নিয়ে, এই প্লাস ওরা যে ডকুমেন্ট আমাদের ইনভিটেশন পাঠায়, বাকি এগুলো সব নিয়ে আমাদের সব কিছু সাবমিট করতে হয় একসাথে ভিএফএস গ্লোবালে, যে ডেটটা ওরা দেয়। এটা আরপি গোয়েঙ্কা গ্রুপের প্রাইভেট জেট। দেখো এখানে অনেক বড় বড় বিজনেসম্যান বা অনেকেরই প্রাইভেট জেট আছে। এটা দেখো চলছে, গোয়েঙ্কা গ্রুপের বোধহয় কেউ যাচ্ছে, তাই জন্য। অনেকক্ষণ এসছি, খুব খিদে পেয়েছে। আমার কর্তা একটা স্যান্ডউইচ কিনে নিয়ে এসছে, ভেজ স্যান্ডউইচ, তার সঙ্গে মেয়োনিজ। খেতে মোটেই ভালো না, কিন্তু খেতে হবে তাই খাচ্ছি। দাম হচ্ছে 460 টাকা, গলা কাটা দাম। এই দেখো আমাদের এমিরেটস এসে পৌঁছালো। এই ফ্লাইটে আমরা আবার দুবাই যাব। এখন বাজে 8:15। 9টার সময় আমাদের বোর্ডিং শুরু হবে বলেছে। এমিরেটস এই এসে পৌঁছেছে। এবার এখানে এটা যাত্রীরা নামবে, তারপর আমাদের কিছুক্ষণ পরিষ্কার টরিষ্কার হয়ে
মেনটেন হবে, তারপরে আমাদের বোর্ডিং শুরু হবে। বসে আছি, আমাদের ফ্লাইটে বোর্ডিং শুরু হলে আমরা উঠবো। যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট করা আছে আমাদের দুজনে, তো তারা আসবে আমাদের ফ্লাইটের গেট পর্যন্ত মোটামুটি নিয়ে যাবে। দেখো এয়ার ইন্ডিয়া রানওয়ের দিকে এগোচ্ছে। ও একটা ছোট্ট গাড়ি যেটা পুরো ফ্লাইটটাকে রানওয়ের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমার প্রথমবার খুব মজা লেগেছিল যে এত ছোট গাড়ি একটা এত বড় প্লেনকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। বেশ অ্যামেজিং লাগে ব্যাপারটা আমার কাছে। আমার এখান থেকে রানওয়ে তো দেখা যাবে না, এমিরেটস থেকে এখন সমস্ত সামান, যাত্রীদের সামান সব নিয়ে যাওয়া হচ্ছে কনভেয়ার বেল্ট পর্যন্ত। এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমাদের বোর্ডিং শুরু হবে। থ্যাংক ইউ। বোর্ডিং স্টার্ট হয়েছে, বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে নিয়ে এখন ক্রাফটের মধ্যে ঢুকছে। এবার আমরা ক্রাফটের মধ্যে ঢোকার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি। ফ্লাইটের ভেতরে ঢুকে পড়েছি। আমার সিট নাম্বার হচ্ছে 34K। ভেতরে আমাদের দিয়েছে একটা এয়ার প্লাগ, যেটা দিয়ে গান টান শুনবো আর কি। একটা কম্বল দিয়েছে, আর মোটামুটি এখনো পর্যন্ত বোর্ডিং তো চলছে, সবাই ঢুকছে। আমাদের ঠিক ডানাটার জাস্ট পেছনে সিটটা পড়েছে, তো ওঠা নামার সময় অল্প কিছুই দেখানো যেতে পারে। যতটা পারবো আমি নিশ্চয়ই দেখাবো। সিটের সামনে একটা টিভি আছে, এটাতেই সব কিছু যখন এয়ার শো হবে, ওঠা নামা, কত দূর গেলাম, সব কিছু এখানে ডিসপ্লে হয়। আমি মাঝে মাঝে এটা দেখাবো। আমাদের ফ্লাইটের নাম্বার হচ্ছে EK571, আর আমার সিট নাম্বার হচ্ছে 34K। এখান থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগে দুবাই। দুবাইয়ের সঙ্গে আমাদের টাইম ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। টোটাল টাইম আর টোটাল ডিস্টেন্সটা দেখাচ্ছে, দেখো। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স দুবাই পর্যন্ত। টোটাল টাইম লাগবে 4 ঘন্টা। ফ্লাইট টাইম, আমাদের ফ্লাইট এবার রানওয়ের দিকে এগোচ্ছে। دعوتنا على كونكم وانتم تضبطوا الشريط ثم تنفسوا بطريقة طبيعية. تذكروا دائما بأن
খাবার দিয়ে গেল। আমার হিন্দু ভেজ মিল যেহেতু আছে, তো এটা একটা সাবুদানা কিছু একটা দিয়েছে মনে হচ্ছে। এটা ওই রসমাধুরী নাকি এটা বলে, রসগোল্লা, তার সঙ্গে কেসারের দুধ দেওয়া আর কি। এটা ক্যাশিও, সল্টেড ক্যাশিও। এটা ওই চানাচুর টাইপের কিছু একটা। জল দিয়েছে, এটা চকলেট, এখানে একটু আচার আছে, বাটার দিয়েছে, বানস, বার্গার টাইপের একটা দিয়েছে। আর এটার মধ্যে ফর্ক, স্পুন এসব থাকে। এটার মধ্যে, ও আচ্ছা, এটার মধ্যে ভাত দিয়েছে, ভাত, ভাত, ডাল, আর এটাতে তো খালি পেঁয়াজ দেখছি, ওপরে আর কিছু আছে কিনা বুঝতে পারবো না। ভেজ তো, পানির পানির জাতীয় কিছু একটা থাকবে আর কি। কিন্তু এখন মোটেই ভাত খাওয়ার মতো সময় না, একটু অপেক্ষা করব। আমি বলেছি কফি দিতে, আগে কফি দিই, কফিটা খেয়ে নিই, তারপরে এক্ষুনি ভাত খেতে পারবো না বাবু। এটাই কোল্ড স্যালাড টাইপের, স্প্রাউট সেদ্ধ, তার মধ্যে শসা কুচি, আলু কুচি এসব দেওয়া আছে। খারাপ না খেতে, ক্যাপসিকামের কুচিও আছে দেখছি, একটু টমেটো আছে, খারাপ লাগছে না খেতে, ভালো লাগছে। ডাল দিয়েছে, দেখি কেমন খেতে। মোটামুটি ঠিকই আছে। আর এটা হচ্ছে ভিন্ডি মশলা। ভাবো, ভেজ মিল বলে ভেন্ডি মশলার ডাল, ব্যাস ভাতের সঙ্গে। ঠিকই আছে, ভেন্ডি মশলাটা খারাপ খেতে লাগছে না, খারাপ, ভালোই লাগছে। এটা একটা বেশ মজার জিনিস, ভাতের সঙ্গে একটা বেশ গোল লঙ্কা দিয়েছে, গোল মতো লঙ্কা দিয়েছে। এখন কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস এই সমস্ত সার্ভ করা হচ্ছে, স্পিরিট, নানা রকম জিনিস এখন সার্ভ করা হচ্ছে। আমার এদিকে আসলে পরে চা কিংবা কফি একটু খাবো। বহু লোক স্পিরিট নিচ্ছে, বিয়ার, হুইস্কি সব কিছুই এখানে অ্যাভেলেবেল। এখন তো ড্রিঙ্কস সার্ভ হচ্ছে, আমি একটু চা কিংবা কফি খাবো। স্পিরিটের তো ধারে কাছে আমি যেতে পারি না বা যাবো না। দেখি আমার হাজব্যান্ডের কী অবস্থা, ও কী করবে। তুমি কি একটু স্পিরিট নেবে ভাবছো? কি খাবে ভাবছো? রেড ওয়াইন খাওয়া। রেড ওয়াইন, ওকে। কিন্তু সাবধান, আমাদের কিন্তু আরেকটা ফ্লাইট আছে। এটাতে কম খাবো, এটাতে বেশি খাবো। ওকে ওকে, দেন ক্যারি অন। এবার রসমাধুরিটা একটু ট্রাই করব, দেখতে তো ভালো লাগছে। এইটাকে একটু ব্রেড দিয়ে দিয়ে খাবো, কেননা এই 11টা-12টার সময় ভাত খাওয়াটা একটু চাপের হয়ে যায়। ভেরি টেস্টি। রসমাধুরিটা দুর্দান্ত লাগছে, ভালো খেতে লাগছে। অ্যাকচুয়ালি রসগোল্লাকে রাবড়ির মধ্যে, ক্ষীরের মধ্যে
বেঙ্গলি মিষ্টি। আহা, দারুণ। রসমালাইটির মধ্যে, রসগোল্লার মধ্যে কিন্তু একটা কিছু পুর ভরা রয়েছে, ক্ষীরে। যেহেতু আমি রান্নার ভিডিও বানাই, তাই এটা শুনলে আমার বেশ ভালোই ইন্টারেস্ট লাগলো। খেতে অসম্ভব ভালো, দারুণ, একদম বাঙালি মিষ্টি, অসাধারণ খেলাম। আমার হাজব্যান্ডের লাঞ্চ এসে গেছে, ওর হচ্ছে হিন্দু ননভেজ মিল। কী কী দিয়েছে তোমাকে একটু দেখাও দেখি। চিকেন উইথ রাইস, দেন হোয়াট ওয়াজ মোর ইউ হ্যাভ? সবই মোটামুটি ভেজ মিলের মতো, ওকে এক্সট্রা হচ্ছে ওর ননভেজের চিকেন দিয়েছে। ওর এটা অ্যাপেল জুস দিয়েছো কি? এটা কি অ্যাপেল জুস দিয়েছো? এটা অ্যাপেল জুস, ও স্কচ হুইস্কি। ওকে, ঠিক আছে, খাও, দেখো তো কেমন লাগে। এটা কিন্তু ভাল লেগেছে, স্প্রাউট সালাডটা রিয়েলি ভীষণ ভাল লেগেছে। দেখো চিকেনটা আবার কেমন লাগছে। ভেন্ডি মশলাটাও খারাপ ছিল না, ডালটাও মোটামুটি টেস্টি ছিল। যেহেতু 11:30 12টার মধ্যে আমাদের খাওয়ার অভ্যাস নেই, তাই অতটা খেতে পারিনি। বাট রসমাধুরী ওটা কিন্তু দারুণ খেলাম, ব্রেড দিয়ে ভালোই খেয়ে নিলাম। মজা লাগছে বলো। এই মুহূর্তে আমরা গুজরাটের উপর দিয়ে উঠছি। দুবাইয়ের দিকে হেড করে নিয়েছে। এবার আমরা একটা ওয়াটার বডি, এটার নামটা আমার মনে পড়ছে না, এর ওপর দিয়ে যাচ্ছি। ওইখানে দুবাইয়ের দিকে, এখন দুবাই পৌঁছাতে মোটামুটি আরও প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো লাগবে। এক্ষুনি কফি দিয়ে গেল। এখানে অবশ্য অপশান ছিল ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, মিল্ক কফি, মিল্ক টি, মশলা টি, এগুলো ছিল। তো আমি কফি প্রেফার করলাম। তার সঙ্গে এই যে দুধের ছোটো ছোটো দিয়েছে পাউচ, খারাপ না, ভালোই লাগছে খেতে। খুব ঘুম পাচ্ছিল কালকে রাত্রে, মোটে 1 ঘন্টা ঘুমিয়েছি। ওঠার একটা টেনশান, যাওয়ার একটা টেনশান, তো কফিটা এখন ভীষণ আরাম লাগছে। আর 1 ঘন্টার মধ্যেই আমরা মোটামুটি দুবাইতে ল্যান্ড করব।